গাইস হুট করে প্ল্যান হলো মাওয়া যাব, তাই গাড়ি ভাড়া করে মাওয়া চলে আসলাম। এখন আছি মাওয়া, আমরা সেই পান্তা ইলিশের রেস্টুরেন্ট। আসলে মাওয়া যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমরা শুয়েছিলাম। আমার ভাগ্নি সুবর্ণার হঠাৎ করে রাত 12টা বাজে তার জুক উঠে গেছে, সে মাওয়া যাবে। সে নাকি অনেকদিন ধরে মাওয়া যাচ্ছে না, তার মন টান করছে। তো কি আর করার, আমরা সকলে রেডি হইলাম এবং আমাদের বড় ভাইকে কল দিলাম, তারা গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসলো আমাদের বাড়ির সামনে। তো সবাই রেডিমেডি হয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে মাওয়া চলে আসলাম, দেখতেই পাচ্ছেন এখন। আর এখানে সেই ইলিশ মাছের যেই দাম, বাবা রে বাবা, মনে হচ্ছে ইলিশ মাছ কিনছি নাকি একেবারে পুরো একটা সাগর কিনে নিয়ে যাচ্ছি। এতটুকু ছোট মাছটা নাকি 4,000 টাকা দাম। তো কি আর করার, ধরাধরি করে আমাদের 3700 টাকা ফাইনাল হলো। আর আমার ওয়াইফ মানে জেসমিন ইসলাম ঝারা, সে তো ছবি আর ভিডিও করার জন্য খুবই পাগল হয়ে রয়েছে। চারোদিকে সবাই ছবি তুলছে, ভিডিও করছে। আমার বড় বোন তো আছে টিকটকার, ঠকঠকা যাকে বলে। সে সারাক্ষণ টিকটক নিয়ে পড়ে আছে। আর তার ছোট ছেলে শরীফ, মানে আমাদের ছাপরি শরীফের কথাই বলছি। সে কতক্ষণ ওই আমার বাগ্নি সুবর্ণার আইফোন হাতায়, কতক্ষণ আমার ফোনটা টেনে নিয়ে যায়। কি আর করবো, কি একটা বিতিকিচ্ছা শুরু করছি। আর আমার ছেলের কথা কি বলবো, সে তো দোলনা থেকে নামবেই না। আসলে আমরা খানা দানা শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমার ছেলে দোলনা থেকে নামেনি, সে একটা ফোঁটাও ভাত খায় নাই। কি মজা পেলো এই দোলনায়, এ দেখেন সে একা একা দুলছে। যাক গিয়ে কি আর বলবো, পোলাপাইন না মন। দোলনা থেকে নেমে এখন আবার ওই যে ডলের মতন দেখা যায় ডরিমন, সেই ডরিমনের সামনে এসে বলছে, এখানে বাবা একটা ছবি তুলো। মন তো বলে না ছবি তুলো, এ বলে ছবি করে দাও, ওকে নাকি ছবি করে দেব। আর এদিকে ডান পাশে তাকিয়ে দেখি ওই আমার বোন আর আমার ভাগ্নি টিকটকার নিয়ে পড়ে রয়েছে ঠকঠক। তারা সারাদিন খালি ঘরে থাকলো টিকটক, বাইরে গেল টিকটক। আসলে তারা টিকটক যে করে কিভাবে আমি বুঝতেই পারি না। চারোদিকে মানুষজন সব তাকায় বেশি, আর লজ্জায় আমি পুরা লাল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের সেই পদ্মা সেতু, ঐতিহাসিক, সরি ঐতিহাসিক না, এটা আমাদের নতুন পদ্মা সেতু। এই পদ্মা সেতুর জন্যই আমাদের দেশটা উন্নত হয়ে গিয়েছে। আমরা খুব গর্বিত এবং কি গর্ববোধিত। তো মাছের বিল পে করে দিয়ে মাছ কাটা হচ্ছে, আর আমরা এখানে সবাই ঘোরাফেরা করছি, আমি ভিডিও করছি। আর চারোদিকে সবাই ছবি টুবি তোলার জন্য খুব হতাশ হয়ে রয়েছে। আর এর মাঝে আমি আমার বউকে খুঁজে পাচ্ছি না, জেসমিনে কোথায়, সে কোথায় গেল? সে নাকি আবার আরেকজনের হাত ধরে চলে গেল নাকি? না না, সে হাত ধরে চলে যায় না, কুতকুন পরে দেখি সে বেসিনে হাত ধুতে গেছে খাওয়ার জন্য রেডি। আর ভাইরা আমাদের বলছে চালু চালু বসো, খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখি জেসমিনের বেসিনে যায় নাই, সে আমার বাচ্চাকে নিয়ে ঘোরাফেরা করছে আর মাছ দেখছে। মাছ আবার চুরি করে নাকি? আসলে ভাই, এত বড় একটা মাছ কিনছি, মাছ হচ্ছে মাত্র 12 টুকরা, এটা কোনো কথা হলো? তাও এমন পাতলা পাতলা, মনে হচ্ছে যে একজনেরই 3 পিস লাগবে, এত পাতলা করে মাছ কাটছে। যাক গে, বাদ দে, কি আর কোনো দুঃখের কথা, আজও গেল না কুটকির বেতা। আর আমার দুঃখের কথা হলো, সবাই মাওয়া যায় 2টা 3টার দিকে, আর আমি মাওয়া গেছি রাত 5টার দিকে। সকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষে বাইরেছি। বাইরে দেখি মিস্টার টাইসন, ও টাইসন না, ইনি হচ্ছে আমাদের এই মাওয়া ঘাটের প্রধান অতিথি, মিস্টার ডিওজি সাহেব। এখন এই মাওয়াঘাট নাকি বর্তমান অবস্থায় তিনি সিকিউরিটি। তার মুখ থেকে শোনা গেল যে তিনি নাকি মাওয়াঘাট পুরোটাই দেখাশোনা করছে। আগে তার চামচারা দেখতো, এখন সে চামচারা উল্টিবাজি নিয়েছে, তাই নিজেই দায়িত্বে নেমে গেছে সে মাওয়াঘাট দেখতে। আর আমাদের এই ডিউজি সাহেবের আগে অনেক ব্যবসা ছিল, ভালো ব্যবসা, সে যাত্রার থেকে খেত না, শুধু বিএপি লোক থেকে খেত। এখন তার ব্যবসা লস, তাই সে যাত্রা থেকে খায়। আর এই দুঃখের কথা শুনে আমাদের সুবর্ণার খুব মায়া লাগলো। এই সে বাজার থেকে না গিয়ে এই পচা একটা রুটি নিল, সে নাকি 3 দিন আগের বাসি রুটি দোকানদারে বললো। তাই সে এই আমাদের ডিওজি স্যারকে খাওয়ানো শুরু করলো। আমি বললাম, তুমি একটা ভালো রুটি খাওয়াও, তুমি এটা কি পচা রুটি খাওয়ালো? আমাকে বলে চুপ। তো আমি চুপ করে রইলাম, অপমান করলো আমাকে। ওমা, পাশেতে গিয়ে আমাদের লাল্লু সাহেব এসেছে, লাল্লু না কাল্লু সাহেব। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবর্ণাকে বলছে যে এই মামাঘাটটা নাকি তার আন্ডারে ছিল, আর সে লুটপাট করে নিয়ে গেছে এখন আমাদের ডিওজি সাহেবে। তো ডিওজি সাহেবের এই কাণ্ড দেখে আমি খুব হতাশ। আর সুবর্ণার কুত্তার খাবার আমাকে খাওয়াচ্ছে, মানে খাওয়াচ্ছেন আমাকে, হাত যে সরি খাওয়াচ্ছিল না, ডোন্ট মাইন্ড। কিন্তু কাল্লু সাহেবের একটা আচরণ কি, সে খুব শান্তশিষ্ট এবং ভদ্র, এক জায়গায় বসে বসে খায়। আর ডিওজি সাহেব খুব চঞ্চল। তো দেখা যাচ্ছে যে ডিওজি সাহেবই মনে হয় এই কাল্লু সাহেবের থেকে জোর জুমুস্তি করে এ মাওয়া ঘাট কেড়ে নিয়েছে, তাই তার কপালে এখন খাবার জুটে না আমাদের কাল্লু সাহেবের। আর লাল্লু সাহেবের সব লুটপাট করে, বলে না জোর যার মুল্লুক তার। আমাদের ডিওজি ওরফে লাল্লু সাহেবের থোবরার একটু সুন্দর, তো তাই সবাই ওনাকে একটু সাপোর্ট করে। আর কাল্লু সাহেব তো কালা, তাই তাকে পাশে বসে টানে না। আসলে বাস্তব এটাই, কাল্লুর কোনো দাম নেই, যে যত সুন্দর তার তত দাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব গাড়ির পথে। আর কাল্লু সাহেব আর লাল্লু সাহেবকে বললাম, তোমরা ভালো থাকো, আমরা আবার আসবো তোমাদেরকে খাওয়াতে। এই পর্যন্ত এই কয়দিন তোমরা না খেয়ে থাকো, যদি পারো কারো কাছ থেকে খেয়ে নিও। তো আমরা সবাই আবারও রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে।
লাল্লু ওরফে টাইসন এবং কাল্লু ভাইকে বিদায় জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর তারা আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। গাড়িতে উঠেই দেখি আমার আপু প্রথমে বিসমিল্লা করে ভান্ডারি গান লাগিয়ে দিয়েছে। আর এই গান শুনে আপার ছোট ছেলে শরীফ ওরফে ছাপরি শরীফ খুব চেঁচাচিত্র কয়, কি গান লাগাইছো? লাগাইবা দালের আপ্পা লারের আপ্পা। আমি কই, এই চলুক একটু শান্তশিষ্ট গান চলুক, আমরা সবাই শুনতে শুনতে যাইতেছি, তুই একটু শুন। তো বলতেছে না আমি শুনবো না। তো ওটা বাদ দিয়ে আপাই শুরু করে দিয়েছে এখন টিকটক। হাইরে টিকটক রে। তো গাইস এই পর্যন্ত আজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার ভবিষ্যতে কোথাও গেলে আপনাদের দেখাবো। বাই বাই, টাটা।